ইভেন নিচের যে ঘরগুলো রয়েছে ঘরগুলো অর্ধেক ডুবে রয়েছে জলের মধ্যে। কিন্তু রাস্তা তো খুবই ভয়ানক রাস্তা, বাবা কতটা গর্ত সেটাই তো বোঝা যাচ্ছে না। এর বাপরে অনেকটা নেমে গেল তো। এই পাথরের মধ্যে দিয়ে নামতে হবে। এখন বাজে 9:57, অনেকটাই দেরি হয়ে গেছে। ওটিডিসি পান্থনিবাস, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, সামনেই রয়েছে হাই রোড। সকাল টাইম, কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, জবা ফুল। সকালের টাইম, এই যে সব রেডি রেডি বেরোনোর জন্য। গুড মর্নিং, এই মুহূর্তে রয়েছি কেওনঝড়। এখন বেরোবো কেওনঝড়ের যে সাইট সিন রয়েছে সেই সাইট সিন করতে। তো দেখা যাক কোন কোন জায়গায় যাওয়া যাবে। অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো এক্সপেরিমেন্ট করিনি, জাস্ট একটা লিস্ট আছে, গুগল ম্যাপ দেখবো আর সেই মতো বেরোবো। এখানে মর্নিং ভাইবস দুর্দান্ত, কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, সুন্দর সাজানো গুছানো। আমার মনে হয় কেওনঝড়ের সব থেকে বেস্ট থাকার জায়গা এটাই। সো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, গাড়িতে ঢুকি ঝপাঝপ আর ঝপাঝপ বেরোই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ভীমকুণ্ড। ভীমকুণ্ডটাই সব থেকে দূরে, তো সবার আগে ভীমকুণ্ড যাব, বাকি স্পটগুলো ফেরার সময় এক এক করে দেখবো। অ্যাকচুয়ালি এটা হোটেল থেকেই বলে দিল যে এইভাবে যান, ভীমকুণ্ডটাই সবার আগে যান। তো ঠিক আছে চলো, সো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। হালকা হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর এদিকে তো বাবা লরির তো বিশাল লাইন ভাই। এইটাই একটা কথা বললো যে জ্যাম ট্যাম থাকতে পারে, দেরি হতে পারে। বড্ড দেরি করে ফেলেছি আমরা বেরোতে। এখন কটা বাজে বাবা? 10:10। কেলোর কীর্তি করেছে। বেরোনোর শুরুতেই কনফিউজ হয়ে গেলাম, কোন দিক দিয়ে যাব কিছু বুঝে উঠতে পারছি না। ও সকাল সকাল চোখের সামনে পাহাড়ের দৃশ্য, কি অপূর্ব। ক্যামেরা অতটা হয়তো নিতে পারছে না, কারণ অনেকটা ফগি রয়েছে, তো যার কারণে একটু ঝাপসা ঝাপসা আসছে, কিন্তু হালকা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এবার দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের রেঞ্জ। আহা অপূর্ব। সকালবেলায় ঘুম থেকে উঠে এইরকম ড্রাইভ করার মজাই আলাদা। এই যে সামনে, আহা, এখানে এত সুন্দর রাস্তা দেখে ওভার এক্সাইটমেন্ট হয়ে গাড়ি যদি জোরে চালিয়েছেন, যদি গাড়ির স্পিড 80-র উপর উঠে গেছে, ব্যাস একটা তাগড়া ফাইন, তাগড়া। কারণ এখানে জায়গায় জায়গায় রয়েছে ক্যামেরা লাগানো, আর এই রোডের হচ্ছে স্পিড লিমিট 80। অ্যাকচুয়ালি উড়িষ্যার ম্যাক্সিমাম রোডের স্পিড লিমিটই হচ্ছে 80। পুরো চতুর্দিকে পাহাড়, এই যে এইদিকেও আছে। ওরে কি সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। উড়িষ্যার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে স্পিড লিমিট গাড়ির জন্য 80 আর বাইকের জন্য 60। এখানে আসলে বা উড়িষ্যার যে কোনো জায়গায় যাবেন, এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন, নয়তো বড় ফাইন দিতে হবে। এইদিকে পাহাড়ে উপরে ওঠার রাস্তা আছে, কিন্তু আমরা মনে হচ্ছে ওই রাস্তাটা দিয়ে যাবো না। এই যে লরিগুলো দেখেছেন উপরে উপরে রয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা আছে পাহাড়ের উপরে ওঠার, কিন্তু আমরা মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে না, ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা এই দিক দিয়ে যাবো। ওই রাস্তাটা দিয়ে গেলেই ভালো করতাম মনে হচ্ছে। বললো একটু জ্যাম ট্যাম থাকবে, তবুও পাহাড়ের উপর দিয়ে তো যাওয়া যেত। এ তো পুরো প্লেন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে হলেও জায়গায় জায়গায় প্রচুর রাস্তা খারাপ, প্রচুর রাস্তা খারাপ, খুবই বাজে বাজে অবস্থা। কিছুটা রাস্তা খুব ভালো, যেমন এখন যাচ্ছি খুব ভালো আছে, আবার এই যে সামনে মনে হচ্ছে খারাপ আছে। এই যে সামনে বাবা, এখানে এই খারাপ রাস্তা, তার মধ্যে আবার 3টে বাম্পার, বাবা চলো নাচতে নাচতে যাই। আহ আহ, জাস্ট মন্দিরটা দেখুন, কি সুন্দর জলের মধ্যে মন্দির। ইভেন নিচের যে ঘরগুলো রয়েছে ঘরগুলো অর্ধেক ডুবে রয়েছে জলের মধ্যে, কি সুন্দর লাগছে। মন্দিরটার নাম জানি না, কিন্তু রাস্তায় যেতে যেতে দেখলাম। এই দেখুন নিচের ঘরের দরজাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু পুরো ডুবে রয়েছে। এই মন্দিরের চূড়াটা শুধুমাত্র বেরিয়ে রয়েছে জলের বাইরে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। মন্দিরটা দেখে যেটা মনে হলো, যেটা একটু ঝিল টাইপের, কিন্তু মনে হলো অন্যান্য সময়ে এখানে জল থাকে না। যখন অন্যান্য সময়ে জল থাকে না, তখন জলটা নিচেই নেমে যায়, মন্দিরের পুরো নিচের পোর্শনটাও দেখা যায় আর কি, ঘরগুলোও দেখা যায়।
কিন্তু বর্ষাকালে জল হয়ে ঝিলটা জলে ভর্তি হয়ে গিয়ে নিচের পোর্শনটা পুরো জলের তলায়, উপরের চূড়াটা বাইরে বেরিয়ে আছে। দেখে যেটা মনে হলো, মানে পারফেক্ট ইনফরমেশন নাও হতে পারে, জাস্ট যেটা মনে হলো সেইটা বলছি। একজন ট্রাক ড্রাইভার আমাকে ফুল কনফিউজ করে দিয়েছে, বলছে ভীমকুণ্ড বিহারে। আমি জানি না, একদম জানি না, আমি দেখিনি ভীমকুণ্ড উড়িষ্যায় পড়ছে না বিহারে পড়ছে। এ মাঝে মাঝে না কেউ কেউ কনফিউজ এমন করে দেয় না, আমাকে আবার এখন একটু দাঁড়িয়ে দেখতে হবে যে ভীমকুণ্ড উড়িষ্যায় না বিহারে। এই পাহাড়ের গা ঘেঁষে যাওয়া, ও হো, মজা হি মজা। হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রোদ নেই। ও আজকের ওয়েদারটা ব্যাপক। আরে বাবা, রাস্তা সত্যি একদম লেটেস্ট রাস্তা। আজকের ওয়েদারটা ব্যাপক। আর বর্ষাকালে এইসব জায়গায় আসতে হয়, কারণ এখানকার যে ওয়াটারফলসগুলো সেগুলো ম্যাক্সিমাম বর্ষার জলের কারণে হয়। তো বর্ষাকালে আসলে ওয়াটারফলসগুলোয় প্রচুর জল দেখা যায়। আপনি যদি শীতকালে আসেন তো এখানে ওয়াটারফলসগুলো প্রায় জল থাকবেই না, খুব অল্প জল থাকবে। কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকবে। আর বর্ষাকালে আসলেও অনেক সময় হয় কি, প্রচণ্ড গরম, এখানে গরম হয়, প্রচণ্ড গরম হয়। তো আজকে আমাদের লাকটা ভালো, এত সুন্দর ওয়েদার রয়েছে। একটু বৃষ্টি হোক অসুবিধা নেই, বৃষ্টি পড়বে, ছাতা মাথায় দিয়ে যাব, কোনো প্রবলেম নেই। ওই রোদের মধ্যে ওই গরম না হলেই হলো, ব্যাস। আর পিছনে হি হা হা করে হাসছে কেন? হাসছিস কেন? হ্যাঁ, কি মজা লেগেছে বলো আগে? ও আচ্ছা, শুনতে ভালো লাগছে, আচ্ছা শুনতে ভালো লাগছে, চলো। দেখতেও ভালো লাগছে। কত রকমের কমেন্ট আসছে, আপনাদের থেকে কমেন্টস আসছে না কেন? বেশি বেশি কমেন্ট চাই। এই দেখুন লেখা রয়েছে এলিফ্যান্ট মুভমেন্ট জোন, মানে এই রাস্তা দিয়ে হাতি যাতায়াত করে। আর এই বৃষ্টিটা সুন্দর লাগছে, কিন্তু কাঁচ ভিজে যাওয়ায় ভিডিও ভালো হচ্ছে না। এই রাস্তা দিয়ে হাতি যাতায়াত করে, তার মানে বোঝা যাচ্ছে হরিণ, ময়ূর, এইসব প্রাণী রাস্তার সামনে আসবে, রাস্তা দিয়ে ক্রস করবে, গাড়ির সামনে আসবে, দেখতে ভালো লাগবে, খুব ভালো লাগবে। কিন্তু হাতি ভাই চাই না, হাতি সামনে পড়ে গেলে প্রচুর ডেঞ্জারাস হয়ে যায়। আর তার মধ্যে যদি দলছুট হাতি চলে আসে, সে আরো ডেঞ্জারাস হয়ে যায়। সো হাতি দরকার নেই, রাস্তায় হাতি দেখার কোনো ইচ্ছা নেই। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। কিছুক্ষণ আগে আসছিলাম গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে, গাড়ির স্পিড 80 ছিল, কারণ আমি জানি এই রাস্তায় 80 স্পিড লিমিট। তো হঠাৎ করে দেখি ইন্টারসেপ্টার গাড়ি, অর্থাৎ যারা গাড়ির হাই স্পিড দেখলে কেস দেয়, যে গাড়িগুলো ইন্টারসেপ্টার। তো যাই হোক, আমি আরো একটু স্পিড কমিয়ে নিলাম, 70 করলাম। তো ঠিক আছে, অতদূর পর্যন্ত ঠিক ছিল, আমি তো বেরিয়ে চলে এসেছি, আমি এখনো জানি না কি হলো। তো তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখি লেখা আছে 40 কিলোমিটার স্পিড লিমিট। 40 কিলোমিটার স্পিড লিমিট কিন্তু আগে লেখা ছিল না। কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ করে দেখি 40 কিলোমিটার স্পিড লিমিট লেখা আছে। তার আগে আমরা জানতাম 80 কিলোমিটার স্পিড লিমিট। এখন বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা কেস খাবো, কারণ এই রোডে 40 কিলোমিটার স্পিড লিমিট হঠাৎ করে, এ তো পুরো ফাঁদ ভাই, পুরো ফাঁদ। আপনারা জাস্ট ভাবুন, এই রাস্তায় 40 কিলোমিটার স্পিড লিমিট। এই যে পাশের গাড়িটা বেরিয়ে গেল, সেও আমার থেকে বেশি জোরে গেল। এই দেখুন 40 কিলোমিটার আমি গাড়ি চালাচ্ছি। এটা কোন একটা গাড়ি চলছে এটা? হ্যাঁ, এই স্পিডে এই রাস্তায় গাড়ি চালানো যায়? আর এর থেকে বেশি স্পিড তুললেই ফাইন। এ কি সিস্টেম ভাই উড়িষ্যায়, অদ্ভুত সিস্টেম। ব্যাপারটা তো ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ন্যাশনাল হাইওয়ে থেকে এসে একটা লোকাল রোডে ঢুকে গেছি, সরু রোড। এরকম রোড যেমন হওয়া উচিত তেমনই আছে, খুব খারাপও না, খুব ভালোও না, ঠিক আছে। আশেপাশে যে খুব সুন্দর বিউটি তাও নয়, চাষের জমি। আর এখান থেকে পাটনা হচ্ছে 20 কিলোমিটার, যা দেখলাম বোর্ডে। বাহ, সুন্দর সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে কি সুন্দর ফরেস্ট, ঠিক বলা যাবে না, আবার ফরেস্টের মতনই লাগছে। খুব ঘন নয়, কিন্তু জায়গাটা ব্যাপক। কিন্তু এই জায়গায় চিনে চিনে যাওয়াটাই কঠিন। গুগল ম্যাপ ভরসা, গুগল যদি একটু ঘেঁটে দেয় ব্যাস, তাহলেই হয়ে গেল। সামনের অবস্থা দেখুন, নিচে দিয়ে জল পাস হচ্ছে, ব্রিজ,
আরে বাবা রে, আমরা ঠিকঠাক যাচ্ছি তো? এইসব যা রাস্তায় ঢুকছি, এখান থেকে বেরোতে পারবো কিনা সেটাই হচ্ছে সন্দেহ। এখনো প্রায় 15 কিলোমিটার এইরকম রাস্তা, কিন্তু রাস্তা তো খুবই ভয়ানক রাস্তা। বাবা, কতটা গর্ত সেটাই তো বোঝা যাচ্ছে না। এরে বাপরে, অনেকটা নেমে গেল তো। বাস রে, মাঝে মাঝে খুবই খারাপ অবস্থা। আর জল জমে রয়েছে, কতটা গর্ত রয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখনো 14 কিলোমিটার দেখাচ্ছে। ওহ, এই রাস্তায় অন্য কোনো গাড়ি নেই, কিছু নেই, যা আছে লোকাল লোকাল বাইক। গাড়ি তো দেখছি না সেরকম ভাবে, লোকাল বাইক একটা দুটো আসছে যাচ্ছে। আর কোনো টুরিস্টদের কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র আমি একাই যাচ্ছি। আনএক্সপ্লোর্ড জায়গা তো নয়, তারপরেও কোনো গাড়ি নেই কেন? সবাইকে ওই দিকের ওয়াটারফলস কটা দেখেই ব্যাস শান্তি পেয়ে যাচ্ছে নাকি? তবে একটা কথা বলতে হবে যে আমরা দেরি করে বেরিয়েছি, আর এখানে যা রাস্তা আর এইসব জায়গায় আসতে টাইমটা অনেকটাই লেগে যাচ্ছে, অনেকটাই টাইম লেগে যাচ্ছে। ভীমকুণ্ড আসতে হলে আমার মতে বলে আরও অন্তত 2 ঘন্টা আগে বেরোনো দরকার ছিল। 8টা, 8:30টার মধ্যে বেরিয়ে পড়া দরকার ছিল। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট করে এ করে ও করে তা করে বেরোতে বেরোতে প্রচুর টাইম লেগে যাচ্ছে। এখানে এই মাত্র জিজ্ঞাসা করলাম যে এটা বিহার না উড়িষ্যা, তো এটা হচ্ছে উড়িষ্যা, কিন্তু বিহারের খুব কাছে, কেওনঝড় ডিস্ট্রিক্টে। ভীমকুণ্ড হচ্ছে কেওনঝড় ডিস্ট্রিক্টেই, উড়িষ্যাই, কিন্তু বিহার হচ্ছে খুব কাছে। এখান থেকে পাটনা হচ্ছে ওই 20 থেকে 25 কিলোমিটার মতন দূরত্ব। আর এখনো 5 কিলোমিটার রাস্তা, দেখাচ্ছে 10 মিনিট, মানে কাছাকাছি চলে এসেছি, কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়। আবার এই রাস্তা দিয়েই আমাদের ব্যাক করতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, স্কুটিতে বসার এটাও কি নতুন স্টাইল নাকি? এইরকম ভাবে, বাপরে বাপ, এটা কি ধরনের বসা ছিল? হাফ শোয়া হাফ বসা, অদ্ভুত। ফরেস্ট আর গ্রামের মধ্যে দিয়ে এইরকম ভাঙড়ি রাস্তা দিয়ে যেতে যেতে সত্যি বোর হয়ে যাচ্ছি। জেনারেলি বিউটি ভালো আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, বড্ড একঘেয়ে। অনেকক্ষণ ধরে এই একইভাবে যাচ্ছে, একইভাবে। আর রাস্তা তো পুরো খাওয়া রাস্তা, খোয়া খোয়া রাস্তা। ব্যাস, জঙ্গলের মধ্যেই বাঁশ দিয়ে দিয়েছে। টাকা, টাকা ছাড়া কিচ্ছু হবে না। আ যাও ভাই, কত টাকা? কত? 50 পার্কিং ফিস? এখানে পার্কিং ফিস হচ্ছে 50 টাকা, আর সামনে টিকিট কাউন্টার রয়েছে, দেখি গিয়ে টিকিট কত টাকা। ভীমকুণ্ডের দুটো সাইড, এইটা হচ্ছে উড়িষ্যার দিক দিয়ে, এদিক দিয়ে দেখা যাবে। আবার পিছন দিক দিয়ে 3-4 কিলোমিটার গেলে বিহারের দিক দিয়ে আছে পিছনের সাইড। তো দেখি দুটো সাইডে যাওয়া যায় নাকি, আগে অন্তত এটা ঘুরে আসি। এই যে এখানে টিকিট কাটতে হচ্ছে। কত করে টিকিট? 10 টাকা। আচ্ছা, 10 টাকার টিকিট। এই ঢুকে আসলাম ভীমকুণ্ড। উপরে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে দেখছি, এরা যেতে পারবে না, আমি একটু উঠে দেখে আসবো। বুড়িকে ধরে ধরে নিয়ে যেতে হবে, বাই চান্স পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। ধরো ধরো ধরো, আমাকে ধরো, আমাকে ধরে চলো। এই যে সামনে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার রাস্তা, আরও অপূর্ব লাগছে। এদিক থেকে দেখুন, পুরো জায়গা হচ্ছে বোল্ডার বোল্ডার টাইপের হয়ে রয়েছে। এদিক থেকে আসছে একটা জলের ধারা, আর এই জলের ধারাটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে। এই যে পুরো লাল জল, বৃষ্টির কারণে যে মাটি ধোয়া জল স্পষ্ট বোঝা যাচ্ছে। ও কি লাগছে! জাস্ট একবার ভাবুন, ও কি ভাবে জলটা যাচ্ছে। আর এই দৃশ্য একমাত্র বর্ষাকালেই পাওয়া যাবে। এই যে এত জল, এই যে জলের এই যে এত কারেন্ট, এই জলের কারেন্ট, এই স্রোত আপনি শীতকালে আসলে পাবেন না। কি অপূর্ব লাগছে দেখুন, কি অপূর্ব লাগছে।
ও, এই দিক থেকে একটা স্রোত আসছে, এই দিক থেকে আর একটা স্রোত আসছে, এখান থেকে দুটো স্রোত এসে মিলছে, মিলে এই দিক দিয়ে বয়ে ওই যে ওই দিকে চলে যাচ্ছে, তারপর এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। ও, টাওয়ারে উঠে দেখা যাক। কিন্তু মানুষ দেখেছেন কত ভদ্র, এখানেও পানের পিক ফেলেছে। না মানুষ না অমানুষ যারা এই কাজগুলো করে, প্রয়োজনটা কি ছিল? এত তো জঙ্গল পাহাড় সব রয়েছে। তো যাই হোক, ওসব মাথা ঘামিয়ে আর লাভ নেই, প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাক। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে, এই যে নিচে দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম, ওয়াচ টাওয়ারের উপর থেকে। কেমন লাগছে দেখতে? দারুণ। ও, এতটা সুন্দর লাগবে আমি এক্সপেক্ট করিনি। আর নিচে এরকম একটা জায়গা আছে যেখান থেকে খুব সুন্দর ছবি তোলা যাবে, খুব সুন্দর ছবি, অসাধারণ লাগলো, অসাধারণ। তো এবার নামা যাক। এই জায়গায় থাকতে তো আরও ইচ্ছা করছে, কিন্তু একটা জায়গায় বেশিক্ষণ টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এই যে এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, কিন্তু এত তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছি না, এখনও আশপাশের জায়গাগুলো একটু দেখব কেমন লাগে। এই যে ভীমকুণ্ডে ভীমজির মূর্তি, আর এই যে ভীমের কাঁধে গদা। আর এদিক থেকে কি যাওয়া যাবে? অনেকজনকে দেখলাম ওদিকে ছবি টবি তুলছিল, ওরা গেল কোন দিকটা দিয়ে সেটাই দেখতে হবে। এদিক দিয়ে নামার রাস্তা ঠিকমতো পাওয়া গেল না, ওই দিক দিয়ে ঘুরে নামা যাবে। তো এদিক দিয়ে একটা জায়গা ছিল, কিন্তু জল টল পড়ে শ্যাওলা টাওলা হয়ে পাথরগুলো এতটাই স্লিপি হয়ে রয়েছে, ফালতু রিস্ক নিইনি। দেখি ওই দিক দিয়ে যদি ঘুরে যাওয়া যায় তো যাব, দেখি। সো দেখা যাক এদিক থেকে ওই দিকটায় যাওয়া যায় নাকি। অ্যাকচুয়ালি টাইমটাও বড় ফ্যাক্টর, যদি তাড়াতাড়ি হয় তো ঠিক আছে, নয়তো বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ তাহলে অন্যান্য জায়গাগুলোয় আর যাওয়া যাবে না। অ্যাকচুয়ালি প্রচুর দেরি করে বেরিয়েছে, আর দেরি করে বেরোনোরও দরকার ছিল। শরীর এত দুর্বল হয়ে রয়েছে, এত টায়ার্ড রয়েছি যে একটু রেস্ট নেওয়াও দরকার ছিল। এই যে একটা জায়গা পেয়েছি নামার, গাড়ি সমেত অনেকটা নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। এইবার দেখি এখান দিয়ে কতটা যাওয়া যায়। আরে এদিক দিয়ে সিঁড়ি ছিল একটা, এই যে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নামা যেত। অ্যাকচুয়ালি এখানকার লোকাল লোককেও জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে পারছে না, এটাই হয়ে গেছে সমস্যা। এই তো সিঁড়ি ছিল। তো যাই হোক, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, অসুবিধা নেই। এই দিকটা দিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে এইরকম একটা মন্দির টাইপের আছে, মন্দিরের পিছন দিকটা দিয়ে আপনাকে নামতে হবে, তবে আপনি আপনার নামার জায়গাটা পাবেন। তাহলে আপনি এই পাথরের কাছটায় আসতে পারবেন, যদি আসার ইচ্ছা হয়। এই পাথরের মধ্যে দিয়ে নামতে হবে। তো কোথা দিয়ে কোনো রাস্তা আছে নাকি সেটা বোঝা যাচ্ছে না। ওই যে ওয়াচ টাওয়ারটা দূরে দেখা যাচ্ছে, আর এই যে এইদিকে সেই পাথর বোল্ডার, আর এদিকে জল। সত্যি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু এই যে বালি, এই বালির উপর দিয়ে হাঁটতে হচ্ছে, আর জুতোর তলায় বালি লেগে গিয়ে এই পাথরগুলো স্কেট করছে, এইটাই রিস্ক হয়ে যাচ্ছে। বাই চান্স পা স্কেট করে গেলেই মুশকিল। কোথা দিয়ে নেমেছিলাম ভাই, কোথা দিয়ে নেমেছিলাম? যাই হোক, উঠছি। এইটুকু করতেই পুরো হাঁপিয়ে গেলাম। এখানে জুতো পরে যদি থাকেন তাহলে ঠিক আছে, তবে অবশ্যই জুতো যেন পিভিসি সোলের না হয়। পিভিসি সোলের যদি হয় পা স্কেট করবে, রিস্ক আছে। বয়স্ক লোকেদের বলবো
এই জায়গায় এতটা অ্যাডভেঞ্চার করতে আসার দরকার নেই। আর চপ্পল পরে যেন ভুলেও আসবেন না। বালিটার জন্য একটু সমস্যা হচ্ছে, বালিটা যদি না থাকতো তাহলে জুতোটা অতটা স্কেট করতো না, বালিটা জুতোর তলায় লেগে গিয়েই স্কেট করছে। তো যাই হোক, ফালতু যেটুকু রিস্ক নেওয়া ঠিক হবে মনে হয়েছে সেইটুকু করেছি, তার থেকে আর এক্সট্রিম কিছু করার দরকার নেই, কারণ একা আছি, বাবা মা ওখানে যেতে পারবে না, একা একাও বেশি দূর এক্সট্রিম অ্যাডভেঞ্চার করার দরকারও নেই। এই দেখুন জুতোর তলায় কীরকম বালি আর কাদার মিশ্রণ লেগে গেছে, প্রচণ্ড স্লিপি হয়ে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো বালি এমনভাবে পাথরের মধ্যে পা স্কেট করে দিচ্ছে, বেশি রিস্ক তো নেওয়াই গেল না। চলো যেটুকু গেছি যথেষ্ট গেছি, ভালোই লাগলো। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে 4 কিলোমিটার গেলে বিহারও পড়ে যাবে, আর বিহারের দিক দিয়েও ভীমকুণ্ড দেখা যাবে, কিন্তু হাতে টাইম কম রয়েছে, ভীমকুণ্ডের পিছন দিকটা দেখা যাবে, একই রকম জিনিস, কিন্তু যাই হোক, আর ফালতু টাইমের জন্য গেলাম না, 1:04 অলরেডি বেজে গেছে, এখনও 4-5টা স্পটে যাব। সো আরে আয়ুষ কেন ডিস্টার্ব করছিস? সো এখান থেকে বেরোনো যাক, এবার যাব একটা ওয়াটারফলসে। ওখানে দেখতে পেলেন ভীমের মূর্তি, আর জায়গার নাম কি ভীমকুণ্ড, অর্থাৎ ভীমের কুণ্ড। তো এর গল্পটা জানা দরকার, যদিও কতটা সত্যি আমিও জানি না, আমি যেটা শুনেছি আমি সেটাই বলবো। কৌরবদের সঙ্গে পাণ্ডবদের জুয়া খেলা হয়েছিল, আর তাতে পাণ্ডবরা হেরে গেছিল, তাতে পাণ্ডবদের যেতে হয়েছিল অজ্ঞাতবাসে, আর অজ্ঞাতবাসে যাওয়ার সময় তারা এই জায়গায় এসেছিল, ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গায় এসেছিল। তো এই জায়গায় আসার পর ভীমের ইচ্ছা হয়েছিল স্নান করার, কিন্তু এখানে আশেপাশে কোনো ঝিল বা কিছু ছিল না যেখানে সে স্নান করতে পারে। তো সেই জন্য সে করেছিল কি, গদা তুলেছিল, দম করে মেরেছিল, আর তার এই গদার আঘাতে এই জায়গায় বিশাল একটা জলাশয়ের মতো তৈরি হয়ে গেছে, আর এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে ভীমকুণ্ড, আর ভীম এখানেই স্নান করেছিল। মহাভারতের সঙ্গে সম্পর্কিত, ভাবতে পারছেন কোনো একটা টাইমে ভীম, অর্জুন, পঞ্চ পাণ্ডব এখানে এসেছিল, জাস্ট একবার ভাবুন, ভাবলেও ভালো লাগবে। এই ভাঙাচোরা জায়গাটা যতক্ষণ পর্যন্ত পার না হতে পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, একদম শান্তি নেই, গাড়ি টানতেও পাচ্ছি না। 42 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 12 মিনিট লাগবে দেখাচ্ছে, এখন টাইম হচ্ছে 1:13, তার মানে বুঝতে পারছেন 2:30 বেজে যাবে। কি করে সবকটা স্পট ঘুরবো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা ঘুরবো তো বটেই, গাড়ি ভাগাও ভাগাও গাড়ি ভাগাও, কিন্তু রাস্তা এত খারাপ, বেশি ভাগালে গাড়ির 12টা বেজে যাবে। এখন আমরা যাচ্ছি গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস, হাতে টাইম কম, যেতে হবে অনেকটা রাস্তা, তো তাড়াতাড়ি যাওয়া যাক। আই হোপ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এই যে এতক্ষণ ধরে ঘুরলাম বেড়ালাম, এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং পরের স্পটগুলো কোথায় কোথায় ঘুরবো সেগুলোও আপনাদের ভালো লাগবে, তার জন্য পরের স্পটগুলো কোথায় কোথায় কীভাবে যাচ্ছি তার জন্য নেক্সট ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।